মেজর হাফিজ অলরেডি বলতেছে আগে 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 এই যে দেখেন এই যে দেখেন তার যে সে যে একটা মানে বনেদি বিট্রেয়ার, একটা টেস্টেড বিট্রেয়ার, সেইটার প্রমাণ দেখেন যে কেমন টেস্টেড বিট্রেয়ার আপনার নলেজে আছে কিনা। 75 সালে তো উনি ব্রিগেড মেজর ছিলেন। উনি ব্রিগেড মেজর থাকাকালীন সেই সময় ফার্স্ট বেঙ্গলের জনৈক ক্যাপ্টেন হাফিজুল্লাহ কে দিয়ে জিয়র রহমান বন্দী করাইছিল কমান্ডে, কিন্তু উনি কিন্তু অপারেশনাল স্টাফ অফিসার ছিলেন। তো সিদ্ধান্ত আপনার হয়তো খালেদ মোশাররফ নিয়েছে, শাবায়েত জামিল নিয়েছে, কিন্তু সেটা এক্সিকিউট করছে উনি। প্রেসিডেন্ট জিয়া ওনাকে বন্দী করেছিলেন, অ্যারেস্ট হয়েছিল, শেরেবাংলা নগরে সাব জেলে ওনাকে বন্দী রেখেছিল। উনি সেইখান থেকে ওনার ব্রাদার ইন ল মেজর ইকবাল সহ পালাই যায়। মেজর ইকবাল আপনার জাতীয় পার্টির মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল। পালায়ে যাওয়ার পরে যায় ফার্স্ট বেঙ্গলে আশ্রয় নেয়। সেখানে বিভিন্নভাবে বিদ্রোহ করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট জিয়া, কর্নেল ওলি এরা যে বুঝাইয়া টুজাইয়া তারপরে এটাকে শান্ত করেছে। 111 এর সময় উনি তো সেই প্রথম উদ্যোগ নিয়েছিল আপনার প্রথম সংস্কার উদ্যোগ নিয়েছিল এবং বিএনপি অফিস দখল করার চেষ্টা করছে, আপনার সেইখানে নতুন বিএনপি করার চেষ্টা করেছে। তো সেইখানে উনি যখন সুযোগ পেয়েছে তখনই এইরকম এই যে প্রতারণার সুযোগ নিয়েছে। সর্বশেষ 2000 আচ্ছা বলেন, এটাই বলতে চাইছিলাম 2024 সালে। জি প্লিজ বলুন। 2024 সালে উনি আমাদেরকে কয়েকজনকে ডাকলেন, আমি সহ অন্তত জনা 50-এর সেনাবাহিনী অফিসার, এইরকম 50-60 জন লয়ার। উনি আমাদেরকে বললেন এটা নির্বাচনের কয়দিন আগে, মানে 7 জানুয়ারির কয়দিন আগে আপনাদেরকে ডাকলেন? এটার আপনার 6 মাস আগে, 1 বছর আগে, তারও 1 বছর এরকম কথা হচ্ছিল, বিভিন্ন সময় দাওয়াত করছিল, বছর 2 আগে থেকে এটা আলোচনা ছিল। তো আলোচনার ফাঁকে ফাঁকে উনি তখন বলা শুরু করলেন যে আমরা জিয়ার রাজনীতিটা ফেরত আনতে চাই, আনতে চাই। হঠাৎ করে উনি বললেন যে এই নামে একটা দল করো। নামটা উনি সব ঠিক করে দিল, সব লোকটা উনি ঠিক করে দিল, এবং উনি নিজে শেখ হাসিনার সাথে দেখাও করলেন, দেখা টাকা করিয়ে করলেন। তো এখন এইখানে মানে আমাদের চিন্তা ভাবনা ছিল ঠিক আছে, একটা প্রেশার গ্রুপ হিসেবে একটা কাজ করা, যাতে একটা প্রেশার গ্রুপ হয় যে জাতীয়তাবাদ শক্তিটাকে আরো শক্তিশালী করা। হঠাৎ করে উনি বলে কি যে নির্বাচনে যেতে হবে। তখন আমরা যারা ছিলাম না, আমরা তো শেখ হাসিনার সাথে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। তখন আমরা ওখান থেকে সাথে সাথে আমরা সরে গেলাম। এরপরে উনি ওই দাঁড়িয়েলা শাহজাহান আছে একটা বিশ্ব ফ্রড, এদেরকে নিয়ে দাঁড়িয়েলা শাহজাহান, তারপরে ওই বরগুনার খোকন নামে এক ভদ্রলোক, এদেরকে নিয়ে এনএসআই এর সাথে ষড়যন্ত্র করে এদেরকে উনি নির্বাচনে পাঠাইলো। সাকিব আল হাসানকে ওনার বাসায় জয়েন করলো, এবং ওনার এই বিট্রেয়ারের কারণে মেজর হানিফ শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। ওনার এই প্রতারণা এবং ভণ্ডামি দেখে ওনার এই যে জুনিয়র অফিসার থেকে সামনে নামিয়ে উনি সামনে থেকে চাকু মারলেন। উনি যদি এইটা না করতো তাহলে ওইটা হতেই না, ওই বিএনএম নামে ওইটা হতেই না, হওয়ার কোনো সুযোগ ছিল না। উনি বললেন যে ওনার সাথে 50 জন এমপি মন্ত্রী আছে, এবং এইটা হইলে ওনারাই এমন একটা প্রেশার গ্রুপ হবে যে প্রেশার গ্রুপ হয়ে আমরা একটা সঠিক রাজনীতি করব। এইটা ছিল মূল কথাটা ওখানে। তো হঠাৎ করে ভোল পাল্টায় উনি সাধু সেজে গেলেন। তো এইরকম আমরা কোনোদিন, আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি, কোনোদিন দেখি না এই যে সিনিয়র অফিসাররা জুনিয়র অফিসারদেরকে একটা উদ্যোগে এনে অথবা কোনো একটা জায়গায় এনে সামনে থেকে চাকু মারতে পারে। সো এইটা হলো ওনার ক্যারেক্টারের অংশ। তো এটা যাদের জানা তারা সব জানে, তারেক রহমান এগুলো সব জানতো। উনি তারপরও ওনাকে স্ট্যান্ডিং কমিটিতে নিয়েছেন, এখন আবার মন্ত্রী বানাইছেন। তো উনিও আমি মনে করি ওই ইন্ডিয়ান অংশ, কারণ উনি কিন্তু ওই নির্বাচনের আগে 7 জানুয়ারি নির্বাচনের আগে যে 3 মাস ইন্ডিয়া থেকে আসছে, 3 মাস। সো এই 3 মাস উনি ইন্ডিয়ায় ছিল। ইন্ডিয়া থেকে এসে উনি হঠাৎ করে সাধু সাজলেন। ওনার তখন দায়িত্ব ছিল ওনাকে বলা যে তোমরা একটা প্রেস কনফারেন্স করে বলো না ঠিক আছে আমাদের এই উদ্যোগটা ভুল, এটা ষড়যন্ত্র হচ্ছে চারিদিক থেকে, আমরা এখান থেকে সরে আসলাম। এইটুকু পর্যন্ত সে বলতে পারে নাই, এইটুকু পর্যন্ত তার বলার বোধ করে নাই। তো এখন তো নিয়ে ওইভাবে কথা বলবে যে আমরা গণভোটের কথা বলছি নির্বাচন আদায় করার জন্য, এটা তো ওনার ক্যারেক্টার অংশ। যার জন্য যে সমস্ত অফিসার, যে সমস্ত লয়ার যাদের সাথে উনি প্রতারণা করছে, কেউ ওনাকে ক্ষমা করবে না, এবং এইটা ওনার ন্যাচারাল জাস্টিস হবে ওনার প্রতি। তো এই ধরনের ক্যারেক্টার এখন আবার উনি মন্ত্রী হয়ে গেছে।
হোক, ওনার জন্য দোয়া করি আর কি। এই বুঝে, এইটা হলো ওই ঘটনাটা। এটা আমি অনেকবার ব্যাখ্যা করছি, আবারও বললাম। ওখানে যারা ছিল, যারা ওই সময় যারা সরে আসছে ওই নির্বাচনে যাওয়ার আগে, সবাই জাতীয়তাবাদী, পরীক্ষিত জাতীয়তাবাদী। তো আমি মনে করি এখানে তারেক সাহেবের যদি অ্যাকশন নেওয়ার কিছু ছিল, সেইটা ওই বেজার হাফিজের উপরে নেওয়া উচিত ছিল, আর কারো উপরে না। কারণ উনি যদি না করতেন এটা, উনি যদি এটা উদ্যোগ না দিতেন, তাহলে এটা হতোই না, এটা হওয়ার কোনো সুযোগ ছিল না। ইট ইজ হিম হু হ্যাজ ডান ইট। উনি এটা করেছে। উনি করে জুনিয়রদেরকে বিপদে ফেলা, জুনিয়রদের সামনে থেকে চাকু মারা, জুনিয়রদেরকে বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া, এইটা ওনার চরিত্রের অংশ। এইখান থেকে উনি কোনোদিন মাপ পাবে না। এইটা আল্লাহর লালনত ওনার উপরে পড়বে এবং পড়বেই। যাক, ঠিক আছে, উনি 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 ভালো থাকুক, সেই দোয়া করি। তো ওই বক্তব্য আসে ওনার ওই ক্যারেক্টারের অংশ থেকে, যে প্রতারণা করা, ওনার ওনার যে ষড়যন্ত্র করা, এইটা ওনার চরিত্রের অংশ। তো সেইটা এই দেশের মানুষ যাদের জানার তারা জানে। সেইটা ছিল ওই ঘটনাটা। এখন আসেন আপনি শপথ নিয়ে। 1975 সালে এই যে পট পরিবর্তনের পরে 78 সাল পর্যন্ত নির্বাচন, 79 সালে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান সরকারটা কোন ভিত্তিতে ছিলেন? সেটা কি সাংবিধানিক ভিত্তি ছিল? ছিল না। সো এই একটা আইনের একটা কথাই আছে, জনগণের ইচ্ছে হলো সর্বোচ্চ আইন, জনগণের সেফটি এবং রাষ্ট্রের সেফটি হলো সর্বোচ্চ আইন। আপনি গত 18 মাস ধরে সংস্কার কমিশন করে একমত পোষণ করছেন, একই দিনে গণভোট হবে এবং সংসদ নির্বাচন হবে। আগে গণভোটের মাধ্যমে গণভোটের এইটাকে আপনি প্রথম পরিবর্তন করবেন, তারপর সংসদীয় কার্যক্রম চলবে, অথবা সাইমেলটেনিয়াসলি চলবে। তো আমি সেটা বলেছি যে এখন এত সংবিধানের দোহাই দিলেন, তো এই সংবিধানের দোহাই দিলে তো এই অন্তর্বর্তীকালীন সরকার থাকে না। অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে তো শেখ হাসিনা সরকার বৈধ হয়ে যায়। সে কিভাবে হলো? সো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে অভ্যুত্থানের ফসল হিসেবে, আর অন্তর্বর্তীকালীন সরকারের ফসল হিসেবে আপনার এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং বর্তমান সরকার। তো আপনি যদি ওইটাকে অস্বীকার করেন, গণভোট এবং সংস্কার অস্বীকার করেন, তাহলে আপনি আপনার নিজের অস্তিত্বকে অস্বীকার করছেন। তো জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন, সেইটাই তানিয়া আমির এবং এই স্বাধীন মালিক, এইখানে তাদের সাথে আমি দ্বিমত পোষণ করি। এইখানে আপনি গণভোট এবং যে সংসদ নির্বাচন, এই দুইটা একসাথে করে একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরিবর্তনগুলো আনবেন। আপনি কতবার আপনি সংবিধান কাটাছিটা করবেন? আমেরিকাতে আপনার 200 বছরে মাত্র 12 বার না 16 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে মাত্র। ইউকেতে আপনি যেখানে আছেন সেখানে তো রিটেন কনস্টিটিউশনই নাই। সো আপনি যখন ইচ্ছা তখন এই 30 জন মহিলা এমপি, 40 জন মহিলা এমপি, 50 জন মহিলা এমপি, এই জন্য 3 বার সংসদ আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। এটা কি তামাশা নাকি? সো এখন যখন খুশি তখন আপনি এটা অ্যামেন্ডমেন্ট করবেন। সো আপনি যদি এই শপথ পাঠ যদি সংবিধানে 3rd শিডিউলে ইনক্লুড করেন, তাহলে আপনার আর একটা অ্যামেন্ডমেন্ট লাগবে। তাহলে সেটা কি হবে? 17th অ্যামেন্ডমেন্ট। এরপর আপনি যদি সেইখানে শপথ নেন, এরপর যদি পরিবর্তনগুলো আনেন, তাহলে আর একটা অ্যামেন্ডমেন্ট লাগবে, 18th অ্যামেন্ডমেন্ট। জনগণের অভিপ্রায় হয়েছে এই সরকার সংসদে যে প্রথম এই সংস্কারগুলা, আপনার পরিবর্তনগুলা প্রথম বাস্তবায়ন করবে। সেই হলো জনগণের অভিপ্রায়, যেটার জন্য সংস্কার বাস্তবায়নের জন্য একটা অর্ডিন্যান্স হয়েছে। এবং আপনারা সংস্কারের যে 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 রেজুলেশন, সেইখানে আপনি সব জায়গায় সাইন করেছেন। যেখানে দ্বিমত পোষণ করছেন, সেই অংশটা ডিবেট করে সিদ্ধান্ত নিতে পারেন। তো সেই জন্য আমি মনে করি যে মানুষের কিন্তু এই ধারণা সৃষ্টি হয়ে যাবে যে বিএনপি সুযোগ পেয়েই জনগণের এই আকাঙ্ক্ষার বিপরীত জায়গায় অবস্থান করছে।